আজ আমরা এই ভিডিওটিতে জানব মহান দেশপ্রেমিক ও ভারতের স্বাধীনতার জন্য চিরকাল লড়াই করা মহান দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনকাল সম্পর্কে। জন্ম উড়িষ্যা রাজ্যের কটক শহরে 1897 খ্রিস্টাব্দের 23 জানুয়ারি। পিতা বাঙালি আইনজীবী জানকীনাথ বসু, মাতা প্রভাবতী দেবী। তিনি 14 সন্তানের মধ্যে নবমতম। পৈতৃক নিবাস ছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোদালিয়া গ্রামে, যার বর্তমান নাম সুভাষ গ্রাম। তিনি প্রথমে উড়িষ্যার কটকের র্যাভেনস স্কুলে, পরে কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও স্কটিশ চার্চ কলেজে দর্শন শাস্ত্রে বিএ পাশ করেন। পরবর্তীতে তিনি উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সেখানে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ভালো নম্বর পেয়ে চাকরি পেলেও প্রিয় চাকরি প্রত্যাখ্যান করে তিনি ভারতে ফিরে আসেন। 1919 সালে তৎকালীন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ও রাওলাট আইনের ভারতে যে চরম বিরোধিতা চলছিল, সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তিনি সোচ্চার হতেই ভারতে ফিরে আসেন। সুভাষ ভারতে ফিরে এসে স্বরাজ নামক পত্রিকায় লিখতেন। সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তিনি তৎকালীন কলকাতার মেয়র ছিলেন। সুভাষচন্দ্র বসুকে 1925 সালে গ্রেপ্তার করা হয় জাতীয়তাবাদী কাজের জন্য যুক্ত থাকার জন্য। গ্রেপ্তার করে তাকে মান্দালয় জেলে নির্বাসিত করা হয়, যেখানে তিনি যক্ষা রোগে আক্রান্ত হন। সুভাষ 1930 সালে কলকাতার মেয়র নির্বাচিত হন। সুভাষ 1933 সালে তাকে ব্রিটিশরা নানা কারণে ইউরোপে নির্বাসিত করেন। সেখানে তিনি ইউরোপের ভিয়েনাতে এমিলি স্যাঙ্কলের সঙ্গে পরিচয় হন এবং 1937 সালে তারা ব্যাট গ্যাস্টিনে বিয়ে করেন। তিনি 1938 সালে ভারতে ফিরে আসেন এবং হরিপুরা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন ও 1939 সালে দ্বিতীয়বারের জন্য ত্রিপুরা কংগ্রেসের ত্রিপুরীয় অধিবেশনে গান্ধীজির সমর্থিত সীতারামায়াকে পরাজিত করে তিনি কংগ্রেসের দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হন। তার সভাপতি নির্বাচিত হওয়ার জন্য গান্ধীজি বিরাট ভাষণ ঘটে এবং 1939 সালে তিনি 11 এপ্রিল তিনি কংগ্রেস ছেড়ে দেন। তিনি কংগ্রেস ছেড়ে 3রা মে 1939 খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক নামক একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন। সালের 2রা জুলাই ব্রিটিশ সরকার ভারত রক্ষা আইনে তাকে গ্রেপ্তার করে এবং নিজ গৃহে নজরবন্দি করে রাখে। 1941 সালের 17 জানুয়ারি গভীর রাতে জিয়াউদ্দিন ছদ্মবেশে নেতাজির অন্তর্ধান করেন। এই কাজে তাকে সাহায্য করেছিল তার ভাইপো এবং উত্তর পশ্চিম সীমান্তের পরশুজানা আকবর শাহ। তিনি ভারত থেকে আফগানিস্তান হয়ে মস্কো হয়ে ইতালিতে পৌঁছান। সেখান থেকে তিনি জার্মানিতে পৌঁছে গিয়ে হিটলারের সঙ্গে দেখা করেন। হিটলারের উদাসীনতার জন্য 1943 সালে জার্মান ত্যাগ করে সাবমেরিন যোগে তিনি জাপান পৌঁছান। জাপানে পৌঁছে তিনি তৎকালীন জাপান সরকার তোজোর সঙ্গে দেখা করেন এবং তার কাছ থেকে তিনি সমর্থন লাভ করেন। 2রা জুলাই তিনি সিঙ্গাপুরে পৌঁছান এবং 4ঠা জুলাই ভারতীয় জাতীয় বাহিনীর নেতৃত্ব তুলে দেন জাতীয়তাবাদী নেতা রাসবিহারী বসু। এ অনুষ্ঠানে সবাই তাকে নেতাজি উপাধিতে ভূষিত করেন। তিনি আহ্বান জানান দিল্লি চলো এবং জয় হিন্দ ধ্বনি তিনি অভিযান শুরু করেন। ভারতবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।
21 অক্টোবর সিঙ্গাপুর আজাদ হিন্দ বাহিনী সরকার নামে একটি অস্থায়ী স্বাধীন সরকার তিনি গঠন করেন। 6 নভেম্বর জাপান সরকার আজাদ হিন্দ সরকারকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অধিকার সমর্পণ করেন। 1943 সালের 31 ডিসেম্বর নেতাজি স্বাধীন ভারতের প্রথম মুক্তাঙ্গনে আন্দামানে পা রাখেন এবং তিনি শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপে বরণ করেন। তিনি আজাদ হিন্দ ফৌজের ব্রিগেডের নামকরণ করেন গান্ধী ব্রিগেড, আজাদ ব্রিগেড, নেহরু ব্রিগেড। লক্ষ্মী সামন্তের নেতৃত্বে নারী ব্রিগেডের নাম রাখেন ঝাঁসি রানী ব্রিগেড এবং থাকে সুভাষ ব্রিগেডও। সুভাষ ব্রিগেড 1944 সালে চট্টগ্রাম জেলার মওডক নামক ব্রিটিশ ঘাঁটি দখল করেন। এছাড়াও সুভাষ ব্রিগেড কোহিমা দখল করে এবং গান্ধী ব্রিগেড ইম্ফল দখল করে। জয়যাত্রা যখন চলছিল, কিন্তু সেই সময় 1944 সালে ব্রিটিশ সেনা আক্রমণ করে জাপানি সেনা ব্রহ্মদেশ ত্যাগ করলে আজাদ হিন্দ ফৌজ সঙ্গে বহু সৈন্য ব্রিটিশের কাছে কিন্তু বা ইংরেজ সরকারের কাছে আত্মসমর্পণ করেন। সুভাষচন্দ্র বসু এই সুযোগে বা এই সময় ব্যাংকক হয়ে সিঙ্গাপুর হয়ে সাইগন অজ্ঞাত এক বিমানবন্দরে তিনি যাত্রা করেন। তার লেখা বিখ্যাত বইগুলি হলো ইন্ডিয়ান পিলগ্রিমস এবং ইন্ডিয়ান স্ট্রাগল ফর ফ্রিডম। তিনি আন্দামানে জেলে বসে এই বই দুটি লেখেন। রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক উপাধি দিয়েছিলেন। অনেকের মতে তিনি তাইহুকু বিমানবন্দরে আগুনে ভস্মীভূত হয়ে মারা যান। তবে তার শেষ জীবনের কীর্তি সত্যি অসাধারণ। তার মৃত্যু কিভাবে হয়েছিল তা আজও অজানা। অনেকে আবার বলেন ভারতের ফৈজাবাদের গুমনামি বাবা হলেন আসলে নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই সময়কার নানা পত্রিকায় তাকে মৃত বলে জানানো হয়েছিল বিভিন্ন পত্রিকাতে। তবে তার অন্তর্ধান অর্থাৎ জীবনাবসান আদৌ কি হয়েছে কিনা তা এখনও রহস্যবিত। অনেকের মতে নেতাজি এখনও জীবিত আছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন 2021 সালের 23শে জানুয়ারি পরাক্রম দিবস হিসেবে এখন প্রতি বছর পালিত হবে। নেতাজির অন্তর্ধান রহস্য অজানা হলেও তিনি ভারতবাসী তথা বিশ্বের প্রতিটি দেশপ্রেমিক মানুষের মনে জীবিত আছেন। তিনি তা চিরকাল থাকবেন।